প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের মধ্যে সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে কিছু কথা বলবো এবং বাংলাদেশের এতে কি করণীয় আছে সেটা নিয়ে কিছু আলোচনা করব। তো সম্প্রতি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাকে বলা হয় সব বাণিজ্য চুক্তির জননী বা মাদার অফ অল ট্রেড ডিলস। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিটি 2 দশকেরও বেশি সময় ধরে আলোচনার পরে সম্পন্ন হয়েছে। অন্যান্য দেশের সাথে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলির মধ্যে এটি বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এই চুক্তিটি ভারতের জন্য এমন সব খাতে বাজারে প্রবেশের সুযোগ তৈরি করে দিয়েছে যা দীর্ঘদিন ধরে ইউরোপে বাংলাদেশের রপ্তানি সাফল্যের ভিত্তি ছিল, বিশেষ করে বস্ত্র, পোশাক, চামড়া এবং জুতা শিল্পে। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটতে চলছে এবং 3 বছর পরে ইউরোপীয় ইউনিয়নের বাজারে এর যে অগ্রাধিকারমূলক একটা প্রবেশাধিকার ছিল বাংলাদেশে, সেটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এই চুক্তির সময়টি অত্যন্ত উদ্বেগজনক। যদিও অন্যান্য দেশের বাণিজ্য চুক্তিগুলি বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে, তবুও এই চুক্তিটির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব সহকারে মূল্যায়ন করা প্রয়োজন। কারণ বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্যে প্রতিযোগিতামূলক পরিস্থিতি কিভাবে নতুন রূপ নিবে তার জন্য প্রস্তুতি, নীতিগত অগ্রাধিকার ও দীর্ঘস্থায়ী প্রতিযোগিতার জন্য এর কি প্রভাব পড়বে সেটা আমাদের ভাবা উচিত। গত কয়েক দশক ধরে পোশাক, বস্ত্র, চামড়া এবং জুতা শিল্পে ভারতীয় রপ্তানি পণ্যকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য উল্লেখযোগ্য শুল্কের সম্মুখীন হতে হতো। ইউরোপীয় ইউনিয়ন ভারতের এই চুক্তির ফলে এই বাধাটিকে প্রায় সম্পূর্ণ দূর করে দেবে। উদাহরণস্বরূপ, একটি জুতার উপর 17% শুল্ক থেকে কমিয়ে শূন্যে নামিয়ে আনবে এবং পোশাক ও বস্ত্রের উপর 9 থেকে 12% যে শুল্ক ছিল সেটা শূন্যে চলে আসবে। এর ফলে ভারতের প্রতিযোগিতামূলক সক্ষমতা অনেক বেশি শক্তিশালী হবে। তো ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগিতা যখন শুল্কের সম্মুখীন হচ্ছিল, তখন স্বল্পোন্নত দেশ হিসেবে শুল্কমুক্ত প্রবেশাধিকারের পেয়ে সেই সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের পোশাকের বাজারে তার অংশীদারিত্বকে একটি উল্লেখযোগ্য গতিতে প্রসারিত করতে সক্ষম হয়েছিল। 2010 সালে ইউরোপীয় ইউনিয়নে পোশাক আমদানিতে চীনের অংশীদারিত্ব 45% থেকে কমে 2025 সালে সেটা 28% নেমে আসে। একই সাথে বাংলাদেশের অংশীদারিত্ব 7% থেকে দ্রুত বৃদ্ধি পেয়ে 21% উন্নীত হয়। এই পরিবর্তনটি বিশেষভাবে লক্ষণীয় কারণ 2005 সালে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ ও ভারতের অংশীদারিত্ব প্রায় একই রকম ছিল, কিন্তু পরবর্তী 2 দশকে বাংলাদেশের অংশীদারিত্ব 3 গুণ বাড়াতে সক্ষম হয় এবং ভারতের অংশীদারিত্ব কমে 5% নেমে আসে। একই সময়ে ভিয়েতনামের অংশীদারিত্ব 1% থেকে বেড়ে ভারতের সমান হয় এবং 2020 সালে কার্যকর হওয়া ইইউ ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তির ফলে তা আরো বৃদ্ধি পায়। তো বাংলাদেশের যে এই যে উত্থান, সেটা কেবল শুল্ক সুবিধার কারণেই নয়, বরং স্বল্পোন্নত দেশগুলির জন্য ইউরোপীয় ইউনিয়নের অনুকূল অরিজিনের নীতি, বিশেষ করে সিঙ্গেল ট্রান্সফরমেশন রুলের কারণে সম্ভব হয়েছে। তো ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারত ও বাংলাদেশের রপ্তানি কাঠামোয় বড় ধরনের পার্থক্য আছে। 2024 সালে ভারত ইউরোপীয় ইউনিয়নে প্রায় $80 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে প্রকৌশলী পণ্য, রাসায়নিক দ্রব্য, খনিজ দ্রব্য, ফার্মাসিউটিক্যালস, কৃষি পণ্যের মতো বৈচিত্র্যময় পণ্য ছিল এবং সেখানে বস্ত্র ও পোশাকের অংশ ছিল 10%-এরও কম। অন্যদিকে 2025 সালে বাংলাদেশে রপ্তানির পরিমাণ ছিল $21.4 বিলিয়ন এবং যেটার 90%-এরও বেশি এসছে পোশাক খাত থেকে। তো এই ধরনের রপ্তানি কাঠামো বাংলাদেশকে একটা নির্দিষ্ট খাতের যে কোনো ধাক্কার প্রতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ করে তোলে এবং রপ্তানি বৈচিত্র্যের মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ সীমিত। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট বা র্যাপিড মনে করে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কারণে তৈরি পোশাক রপ্তানি $190 মিলিয়ন হ্রাস পাবে এবং বস্ত্র ও জুতা খাতে সামান্য ক্ষতি হবে। তবে এলডিসি থেকে উত্তরণের বিষয়টি বিবেচনায় নিলে পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন ঘটবে। যখন এলডিসি সুবিধা চলে যাওয়ার সাথে সাথে ভারতের শুল্কমুক্ত প্রবেশাধিকার একত্রিত হবে,
তখন বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি $5.7 বিলিয়ন বেশি কমে যাবে বলে অনুমান করা হয়। বাংলাদেশ এলডিসি পরবর্তী এমএফএন শুল্কের সম্মুখীন হবে, অথচ ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগীরা শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করবে। সেই পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি 36.5% হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো বাংলাদেশের সামনে আসলে কি কি বিকল্প আছে? সবার আগে ইইউতে বাজারের প্রবেশাধিকার ঘিরে থাকা অনিশ্চয়তা দূর করতে হবে এবং জিএসপি প্লাস স্কিমের অধীনে পোশাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা এবং এর পাশাপাশি কার্যকর রুলস অফ অরিজিন প্রতিষ্ঠা করাকে একটা জরুরি বাণিজ্য অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আলোচনা ও সম্পৃক্ততার ক্ষেত্রে বর্তমানে অগ্রগতি খুবই সীমিত। যুক্তরাজ্য তার উন্নয়নশীল দেশগুলির জন্য বাণিজ্য প্রকল্পের অধীনে পোশাকের জন্য রুলস অফ অরিজিন শিথিল করার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, বাংলাদেশকেও তা সক্রিয়ভাবে কাজে লাগানো উচিত। বাজারে প্রবেশাধিকারের বাইরে রপ্তানি প্রতিযোগিতাকে একটি জাতীয় অর্থনৈতিক অগ্রাধিকার হিসেবে উন্নীত করতে হবে। নির্ধারণ ও নির্ভরযোগ্যতা, সরবরাহ ব্যবস্থা ও বন্দর, অর্থায়নের সুযোগ, দক্ষতা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সক্ষমতা সহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত সংস্কার প্রয়োজন। বর্তমানে সবচেয়ে দৃশ্যমান নীতিগত পদক্ষেপটি হলো রপ্তানি ভর্তুকি প্রত্যাহার, যা মূলত আর্থিক সীমাবদ্ধতার কারণে গৃহীত হয়েছে এবং এটিকে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও নিয়ম মেনে চলার একটি পদক্ষেপ হিসেবে উপস্থাপন করা হয়। যদিও আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা আবশ্যক, তবে এর ফলে রপ্তানি সহায়তা থেকে নিষ্ক্রিয়ভাবে সরে আসা উচিত নয়। রপ্তানি অর্থায়ন, প্রযুক্তি আধুনিকীকরণ এবং সম্মতি সহায়তার জন্য ডব্লিউটিওর সম্মত প্রক্রিয়াগুলির সম্প্রসারণ অপরিহার্য। ক্রমাগত শাসনতান্ত্রিক ব্যর্থতা এবং এর কারণে যে ব্যয় সেটা বেড়েই যাচ্ছে। সাভারে সিইটিপি, অনির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, যানজটপূর্ণ বন্দর, অদক্ষ শুল্ক পদ্ধতির মতো অমীমাংসিত সমস্যাগুলি সরাসরি প্রতিযোগিতামূলক অবস্থাকে দুর্বল করে দিচ্ছে। একই সময়ে সাস্টেইনেবিলিটি বা টেকসই প্রযুক্তি এবং যথাযথ যাচাই বাছাই এগুলিকে ক্রমবর্ধমান গুরুত্ব সত্ত্বেও সীমিত নীতিগত মনোযোগ পাচ্ছে। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য বেসরকারি খাতের উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় বিনিয়োগের প্রয়োজন হবে। পরিশেষে উল্লেখযোগ্যভাবে উচ্চতর প্রত্যক্ষ বিনিয়োগ ছাড়া রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। কৃত্রিম আঁশ, চামড়া, জুতা এবং অন্যান্য রপ্তানিমুখী খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ লাভের জন্য লক্ষ্যভিত্তিক প্রণোদনা, যেটা নীতি এবং পরিষেবাযুক্ত শিল্পভূমি দ্বারা সমর্থিত হবে এবং রপ্তানি প্রতিযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নিষ্ক্রিয়তার ধারাবাহিকতা। প্রতিযোগিতা তীব্র হওয়ার সাথে সাথে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রেক্ষাপটে অগ্রাধিকারমূলক সুবিধাগুলো হ্রাস পাবে এবং সংস্কার কর্মসূচি মূলত কাগজপত্রে সীমাবদ্ধ রয়েছে। এমনকি পূর্ববর্তী সরকারের আমল থেকেও রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর বিষয়ে প্রতিবেদন ও সুপারিশের কোনো অভাব ছিল না, কিন্তু মূল কাজে কোনো উন্নতি হয়নি এবং সেসব প্রস্তাব এখনো বাস্তবায়ন হয়নি। তো একটি গতিশীল বিশ্বে এ ধরনের নিষ্ক্রিয়তা প্রতিযোগিতামূলক শক্তি ছাড়া আর কিছুই দিতে পারবে না। তো বর্তমানে ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে চুক্তি হয়েছে, এর ফলে বাংলাদেশকে অবশ্যই 2-1 বছরের মধ্যে মারাত্মক ইউরোপিয়ান বাজারের জন্য অ্যাটলিস্ট মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে। সে কারণে বাংলাদেশকে অবশ্যই চিন্তা করতে হবে কিভাবে বাজারে প্রবেশাধিকার বাড়ানো যায় এবং নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা যায়। থ্যাংক ইউ।